আমি রাজেশ শেখ। আমাকে অনেকে গোলাম মোস্তফা নামেও চেনে। ইতিহাস বিষয়ের একজন শিক্ষক। আজকের ক্লাস দশম শ্রেণীর জন্য, বিষয় ইতিহাস। প্রথমে আমি ধন্যবাদ জানাবো জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যদের, বিশেষ করে সঞ্জিত দা, সুজিত ভাইকে। আর এই লাইভ ক্লাস যারা দেখছে, অর্থাৎ ক্লাস 10-এর বা দশম শ্রেণীর সমস্ত ভাই বোনদের প্রতি এবং সমস্ত দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। আজকের আলোচনার বিষয় ইতিহাস। টপিক যেটা চলছিল যে সেকেন্ড সামেটিভের প্রথম অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, তার বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই তিনটে অংশ আমরা ভাগ করেছিলাম এর আগের দিন। প্রকৃতি, সিপাহী বিদ্রোহের প্রকৃতি, কৃত বাঙালি সমাজের মনোভাব, তারপরে মহারানী ঘোষণাপত্র, এইসব নিয়ে গত ক্লাসে আলোচনা আমরা করেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথার দ্বিতীয় অংশ, সভা-সমিতির যুগ। আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, সংঘবদ্ধতার গোড়ার কথার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশটা হচ্ছে যে সভা ও সমিতির যুগ। সভা সমিতির যুগ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তবে এই আলোচনা পর্বে যাওয়ার আগে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে গত ক্লাসের আলোচনায় কি হয়েছিল, বা কোন প্রেক্ষাপটে সিপাহী বিদ্রোহ হয়েছিল, বা সেই সময়ের ইতিহাসটা কেমন ছিল, যার ফলে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল, বা পরবর্তী সময়ে মহারানীর ঘোষণাপত্র আমাদের পড়েছিলাম এবং কি হয়েছিল। আমরা যদি পূর্বপাড়ের আলোচনা হিসেবে আমি যদি সেই 1757 থেকে 1857 পর্যন্ত এই 100 বছরের যদি ইতিহাস দেখি, এই 100 বছরের ইতিহাসের মধ্যে কিন্তু সমস্ত কারণগুলো, বিভিন্ন ক্ষোভগুলো কিন্তু ছিল, জারি বহিঃপ্রকাশ ঘটেছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে। এবং আমরা দেখেছিলাম যে বিভিন্ন কারণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং শেষমেশ আমরা দেখলাম যে সিপাহী বিদ্রোহ দমন হলো এবং ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটলো। তাহলে দেখো, বারবার প্রত্যেকটা বিদ্রোহে কিন্তু বিভিন্ন দমন নীতির ফলে কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে যাচ্ছে। যদি ধরো যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে থেকে বা মধ্যভাগ থেকে, অর্থাৎ ফকির সন্ন্যাসী বিদ্রোহ বা তার পরবর্তী অংশ থেকে যে সমস্ত উপজাতি কৃষক বিদ্রোহগুলো সংগঠিত হয়েছে, তারপরে যে মহাবিদ্রোহ সংগঠিত হলো, এইসবের পিছনে তো একটা অনেকগুলো কারণ ছিল। কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময়ে যে কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল, সেগুলো কিন্তু আঞ্চলিক স্তরে সংগঠিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ সর্বভারতীয় স্তরে হয়েছিল, তবুও কিন্তু দেখা যায় যে সিপাহী বিদ্রোহের মতো একটা সর্বভারতীয় বিদ্রোহ কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ কঠোর দমন নীতির ফলে শেষ পর্যন্ত সমস্ত বিদ্রোহে সামান্য কিছু সাফল্য পেলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই বিদ্রোহগুলো ব্যর্থ হচ্ছিল। এবং পরবর্তী সময় প্রশাসনিক পরিবর্তন ঘটলো, কোম্পানির শাসনের অবসান ঘটলো এবং সেই বিদ্রোহগুলো যে বারবার ব্যর্থ হচ্ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময় দেখলো যে না, এইভাবে বিদ্রোহ করলে বা বিদ্রোহ সংগঠিত করলে বারবার বিদ্রোহগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। তার জন্য প্রয়োজন কি, একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলা প্রয়োজন। এবং রাজনৈতিক সংগঠন গড়ে তোলা হবে সেই সময় 1858 পর থেকে, বা তুমি যদি ধরো যে সমগ্র 19 শতক জুড়ে, 19 শতকের দ্বিতীয়ার্ধে বা 1835 থেকে শুরু করে বা 1830 থেকে একেবারে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পর্যন্ত ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গঠিত হবে। অর্থাৎ তারা উপলব্ধি করেছিল যে না, এবার বিদ্রোহ নয়, এবার বিভিন্ন যে রাজনৈতিক দাবি দাওয়াগুলো তারা কিন্তু রাজনৈতিক ভাবে তারা ব্রিটিশ সরকারের কাছে পেশ করবে এবং তাদের দাবি দাওয়াগুলো আদায় করবে। তাই দেখা যাবে
যে সমগ্র 19 শতক জুড়ে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠবে এবং এই সময় বিভিন্ন সভা সমিতি নাম এখানে বলা যেতে পারে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেমন জমিদার সভা, তারপরে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে হিন্দু মেলা বলা যেতে পারে, তারপরে পুনা সার্বজনীন সভা বলা যেতে পারে, আবার বলা যেতে পারে ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের, এবং সর্বশেষ হচ্ছে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। অর্থাৎ জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পূর্ব মুহূর্তে যে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো গড়ে উঠেছিল, সেই সমস্ত সভা এবং সমিতিগুলোর বৈশিষ্ট্য এবং বিশ্লেষণটা আমরা এই অধ্যায়ের মধ্যে জানব। দেখো, এই যে তোমার সমগ্র 19 শতক জুড়ে আমি বললাম বিশেষ করে যে 1830-এর পর থেকে 1830-এর পর থেকে 1885 পর্যন্ত, অর্থাৎ সমগ্র 19 শতক, সমগ্র 19 শতক, সমগ্র 19 শতক বা 1830-এর দশক থেকে, অর্থাৎ 1835-এর পর থেকে ধরো 1835 থেকে 1885 পর্যন্ত বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে, বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছে, বললাম কয়েকটার নাম। এবং এর জন্য ঐতিহাসিক অনিল শীল, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ঐতিহাসিক, যার নাম হচ্ছে অনিল শীল। মনে রাখবে যে অনিল শীল তার বিখ্যাত গ্রন্থ দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থে এই যে তোমার সমগ্র 19 শতককে, অর্থাৎ 1830 থেকে, বা তুমি যদি ধরো যে 1857-এর মহাবিদ্রোহ থেকে 1857-এর মহাবিদ্রোহ থেকে 1885 পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ সভা সমিতি গড়ে উঠেছিল বলে অনেক ঐতিহাসিক এই সময়টাকে, অর্থাৎ 1857 থেকে 1885 পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। কিন্তু ডক্টর অনিল শীল তিনি কিন্তু তার বিখ্যাত গ্রন্থ দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থে তিনি কিন্তু এই যে সমগ্র 19 শতক জুড়ে যে বিভিন্ন সভা সমিতিগুলি গড়ে উঠেছিল, তার জন্য এই শতককে, অর্থাৎ 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। সভা ও সমিতির যুগ, সভা ও সমিতির যুগ বলে অভিহিত করেছেন। অর্থাৎ এজ অফ অ্যাসোসিয়েশন নামে অভিহিত করেছেন হচ্ছে ডক্টর অনিল শীল। এবার আমরা দেখব যে সমগ্র 19 শতক জুড়ে যে বিভিন্ন সভা সমিতিগুলি গড়ে উঠেছিল, তার বৈশিষ্ট্যটা কি ছিল এবং তার বিশ্লেষণগুলো আমরা কিন্তু পরপর আলোচনা করব। তোমাদের সিলেবাসে 4টি সেই সভা সমিতির কথা উল্লেখ আছে। বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল, ছোট বড় নিয়ে অনেকগুলো, কিন্তু তোমাদের সিলেবাসে আছে 4টি। বঙ্গভাষা প্রকাশিকা সভা, তারপরে আছে জমিদার সভা, তারপরে আছে হিন্দু মেলা, তারপরে আছে ভারত সভা। আমরা পরপর আলোচনা করব। তবে তার আগে আমরা দেখিনি যে সমগ্র 19 শতক জুড়ে যে বিভিন্ন সভা সমিতিগুলো গড়ে উঠেছিল, তার বৈশিষ্ট্য কি ছিল। প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, তারপর আমরা পরপর প্রত্যেকটা সভার বিভিন্ন প্রতিষ্ঠাতা, তাদের সম্পাদক, সভাপতি, তাদের কার্যাবলী, তাদের গুরুত্ব, এসবগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে 19 শতকের যে বিভিন্ন সভা সমিতিগুলি গড়ে উঠেছিল, তার বৈশিষ্ট্য কি ছিল। দেখো, বৈশিষ্ট্য কি ছিল, আমি প্রথমেই বলেছিলাম যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে 19 শতকে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল। তাই প্রথম উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে। বিশেষ করে আমরা জানি যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল বাঙালি তথা সমগ্র ভারতের মানুষরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে তারা কিন্তু বিভিন্ন সাহিত্য কথা পড়লো, বিভিন্ন ঐতিহাসিকদের লেখা, বিভিন্ন বিপ্লবীদের লেখা, বিভিন্ন দার্শনিকদের লেখা, যেমন বলতে পারো লক বলতে পারো, মেকলে বলতে পারো, যেমন রুশো, ভলতেয়ার, বিভিন্ন রাষ্ট্রনীতিবিদদের কথা, বিভিন্ন দার্শনিকদের কথা জানতে পারলো। এবং দেখা যায় যে 19 শতকে বা অষ্টাদশ শতকের প্রথম থেকে যে বিভিন্ন নবজাগরণের সূত্রপাত হয়েছিল, যার ফলে সমগ্র ভারতীয়দের মধ্যে ঠিক এই সময় থেকে একটা জাতীয় জাগরণ লক্ষ্য করা যায়।
একটা জাতীয় জাগরণ লক্ষ্য করা যায়, যার ফলশ্রুতি হিসেবে বিভিন্ন সভা সমিতি বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু গড়ে উঠতে থাকে। ঠিক একই রকম ভাবে বৈশিষ্ট্য বলতে পারি যে এই সময়ের সভা সমিতিগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে শিক্ষিত যুবক সম্প্রদায়ের মধ্যে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যই ছিল এই সমস্ত সভা সমিতিগুলির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এবার 2 নম্বরে আসি যে এরা কিন্তু প্রধান আরেকটি উদ্দেশ্য ছিল যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদের বিস্তার, সমগ্র মানুষদের মধ্যে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদের বিস্তার করা, যাতে করে বিভিন্ন উপায়ে যে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিভিন্ন দাবি দাওয়ার মাধ্যমে তারা ব্রিটিশ শাসনের থেকে বিভিন্ন অধিকারগুলো তারা কিন্তু আদায়ের পক্ষপাতী ছিল বা সচেষ্ট হয়েছিল। 3 নম্বর দেখো যে এই সময় 19 শতকে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে যে এই সমস্ত সংগঠনের সদস্যরা ছিল, আমি বললাম, শিক্ষিত বা না যাদের মধ্যে নবজাগরণের প্রভাব ঘটেছিল সেই সমস্ত যুবক সম্প্রদায়ের মানুষদের মধ্যে, যারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এই সভা সমিতিগুলো সীমাবদ্ধ ছিল, অর্থাৎ শহর কেন্দ্রিক ছিল। যারা শহরে উচ্চ শিক্ষিত যারা, তাদের মধ্যে কিন্তু এই সমস্ত সভা সমিতিগুলো সংগঠিত হয়েছিল। অর্থাৎ গ্রাম অঞ্চলের মানুষদের মধ্যে বা অশিক্ষিত সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই সমস্ত সভা সমিতিদের সেভাবে সামিল করতে পারেনি। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ করে বলতে হয় যে 19 শতকের যে বিভিন্ন সভা সমিতিগুলি গড়ে উঠেছিল, তার যে সদস্যরাই ছিল ম্যাক্সিমামটাই ছিল সমাজের উচ্চ